সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই যে যার মতো ভালো আছো, সুস্থ আছো এবং বর্তমান সময়ের যে বিধিনিষেধগুলো আছে সে বিধিনিষেধগুলো, স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধগুলো তোমরা ঠিক মতো মেনে চলছো। আজকে ভূগোলের প্রথম বর্ষের একটি ক্লাস, সেটা হচ্ছে পৃথিবীর গতি বা মোশনস অফ দ্য আর্থ। এই বিষয়ের উপর আমি ক্লাস দেব। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, রাজশাহী কলেজ। তো এই ক্লাসটি যদিও অনার্স ভূগোলে অনার্স প্রথম বর্ষের জন্য, তারপরেও যে কোনো সাবজেক্টের শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বিসিএস এর নানা ধরনের প্রশ্ন আসতে পারে, যেগুলো শুধুমাত্র ভূগোলের শিক্ষার্থী নয়, যে কোনো বিষয়ের শিক্ষার্থীরাই এখান থেকে লাভবান হতে পারবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আমি পৃথিবীর গতি শুরু করার আগে পৃথিবী সম্পর্কে কয়েকটি ছোট্ট টিপস দিব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য জানা। কারণ পৃথিবী সম্পর্কিত যে বেসিক বিষয়গুলো আছে, এই বেসিক বিষয়গুলো সম্পর্কে আমাদের সবাইকে কিন্তু জানতে হবে। তো আমি যেটি এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষটি কাকে বলে, কোথায় আছে দেখো। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এটা যদি পৃথিবীর ছবি হয় এইটা, তাহলে এইটা হচ্ছে পৃথিবীর অক্ষ। অর্থাৎ আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে ভেদ করে যে কল্পিত রেখাটি পৃথিবীর কেন্দ্র ভেদ করে চলে গেছে, সেটি হচ্ছে পৃথিবীর অক্ষ। ইংরেজিতে আমরা এটাকে বলি অ্যাক্সিস। তো সুতরাং অ্যাক্সিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্য। এটা হলো পৃথিবীর অক্ষ। আমরা অনেকেই অক্ষরেখাও বলে থাকি। এই পৃথিবীর অক্ষের উপরে কিন্তু পৃথিবীর যে আবর্তন গতি হয়, অর্থাৎ পৃথিবী যে নিজের চারদিকে যে ঘোরে পৃথিবীর আবর্তন গতির কারণে, সেটি কিন্তু এই অক্ষের উপরেই পৃথিবী আবর্তিত হয়। আমরা এখন পৃথিবীটাকে দেখতেছি এইভাবে, দেখো উত্তর গোলার্ধটা উপরে দেখা যাচ্ছে, উত্তর মেরুটা উপরে দেখা যাচ্ছে। আমরা একটু এখানে কি কি জিনিস দেখা যাচ্ছে সেটা একটু একটু করে আলোকপাত করব। প্রথমে আমি বলবো যে সমঅক্ষ রেখা, বা এটাকে অনেকে অক্ষরেখাও বলে থাকে। সমঅক্ষ রেখাটা কি জিনিস? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত যে সমান্তরাল রেখাগুলো কল্পিত রেখাগুলো রয়েছে, সেই রেখাগুলোকে আমরা বলি সমঅক্ষ রেখা বা অক্ষরেখা। আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম করে সমঅক্ষ রেখা বা অক্ষরেখাগুলোকে আমরা অবস্থানগুলো নির্ণয় করি। তো এই যে সমঅক্ষ রেখাগুলো সবগুলোই একটার সাথে আরেকটা সমান্তরাল। এই কারণেই সমঅক্ষ রেখার ইংরেজি নাম হচ্ছে প্যারালাল। এবং দেখো যে পূর্ব থেকে পশ্চিম দিকে যে বিস্তৃত রেখাগুলো রয়েছে, সেই রেখাগুলোই কিন্তু সমঅক্ষ রেখা। আমরা এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সমঅক্ষ রেখা, যে এটা একটা সমঅক্ষ রেখা, এটা একটা সমঅক্ষ রেখা, এটা একটা সমঅক্ষ রেখা, এটা একটা সমঅক্ষ রেখা, বা এই যে এইভাবে সমঅক্ষ রেখাগুলো এখানে রয়েছে। এরপর হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখাটা কি? বিষুব রেখাটা হচ্ছে আসলে একটি সমঅক্ষ রেখা। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে সমঅক্ষ রেখাটা চলে গেছে, সেটা হচ্ছে বিষুব রেখা। এই যে এটা হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখার ইংরেজি নাম হচ্ছে ইকুয়েটর, এবং এই বিষুব রেখাটা হচ্ছে 0 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি এভাবে যে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব এবং পশ্চিম দিকে যে বিস্তৃত রেখাটি রয়েছে, সেই রেখাটিকে বলা হয় বিষুব রেখা বা নিরক্ষ রেখা বলা হয় এই রেখাটিকে। আর এই বিষুব রেখা বা নিরক্ষ রেখাটা হচ্ছে অক্ষরেখাগুলোর বা সমঅক্ষ রেখাগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমঅক্ষ রেখা। এরপরে হচ্ছে উত্তর মেরু। আমরা একটা জিনিস আগেই আমি খেয়াল করতে হবে আমাদেরকে, যে সমঅক্ষ রেখার অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। সমঅক্ষ রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সমঅক্ষ রেখার মান দেয়া আছে এখানে। সমঅক্ষ রেখার মান হচ্ছে 0 ডিগ্রি।
এখান থেকে সমক্ষরেখার মান 0 ডিগ্রি, তারপর হচ্ছে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, এর মাঝখানে অনেকগুলো রেখা আছে 16, 17, 18, 19, 20 এরকম করে 30 ডিগ্রি পর্যন্ত, আবার 31 থেকে শুরু করে এখানে 45 ডিগ্রি পর্যন্ত। এইভাবে একেবারে এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা যেখানে আমি এখন বর্তমানে আছি, এই বিন্দুটার নাম হচ্ছে নর্থ পোল বা উত্তর মেরু। এই উত্তর মেরুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ উত্তর মেরুর যে মান, সে মান হচ্ছে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ। সুতরাং আমরা বলতে পারি যে পৃথিবীর একেবারে উত্তর প্রান্তের বিন্দুতে যে উত্তর প্রান্তে যে বিন্দুটি অবস্থিত, সেটি হচ্ছে উত্তর মেরু। আমরা আরো বলতে পারি যে ঠিক 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে যে বিন্দুটি অবস্থিত, সেই বিন্দুটির নাম হচ্ছে উত্তর মেরু। ঠিক উত্তর মেরুর মতোই দক্ষিণ গোলার্ধে রয়েছে দক্ষিণ মেরু। আমরা এখান থেকে ঠিক দেখতে পাচ্ছি না, এই যে এই জায়গাটা ঠিক উল্টা দিকে হচ্ছে দক্ষিণ মেরু। এখানে আমরা 45 ডিগ্রি পর্যন্ত আসতেছি, এরপরে যদি আরো নামি 60 ডিগ্রি, 75 ডিগ্রি, এবং তারও ভিতর দিকে গিয়ে, তারও নিচে গিয়ে দক্ষিণ 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তো সুতরাং সেটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে দক্ষিণ মেরুটা কি? দক্ষিণ মেরুটা হচ্ছে পৃথিবীর ঠিক দক্ষিণ দিকের, দক্ষিণ গোলার্ধের শেষ প্রান্তের যে বিন্দুটি, সেটাকে বলা হয় দক্ষিণ মেরু। আমরা অন্যভাবে বলতে পারি 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যে বিন্দুটি অবস্থিত, সেই বিন্দুটিকে বলা হয় দক্ষিণ মেরু। এরপরে হচ্ছে উত্তর গোলার্ধ। একটা জিনিস খেয়াল করলে আমরা যদি দেখি যে এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা হচ্ছে গোল, রাউন্ড। সুতরাং যদি আমরা গোলকে অর্ধেক করি, তাহলে সেটা হচ্ছে একটা গোলার্ধ। অর্থাৎ গোলকে অর্ধেক করি, অর্থাৎ পৃথিবীটাকে অর্ধেক করি। তাহলে পৃথিবীটাকে অর্ধেক করবে কিভাবে? পৃথিবীটাকে আমরা উত্তর এবং দক্ষিণ দিকে দুই ভাগে ভাগ করতে পারি। এই যে পৃথিবীটা, এইটা যদি আমরা পৃথিবীর মাঝ বরাবর, আমরা জানি যে একটু আগে বললাম যে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা কল্পিত রেখা গেছে, সেই রেখাটাকে বলা হচ্ছে ইকুয়েটর বা অক্ষরেখা। এই অক্ষরেখা যেখান থেকে আছে, বা বিষুবরেখা, এই বিষুবরেখা যেখান থেকে আছে, এই বিষুবরেখা থেকে উত্তর দিকে যে অংশটা, সেটা হচ্ছে উত্তর গোলার্ধ, এবং এই বিষুবরেখা থেকে দক্ষিণ দিকে যে অংশটা, সেটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ বিষুবরেখার সাহায্যে আমরা পৃথিবীটাকে উত্তর দক্ষিণের সমান দুই ভাগে ভাগ করি। এই সমান দুই ভাগে ভাগ করার ফলে এর উত্তর অংশের যে ভাগটা, সেই ভাগটাকে বলা হয় উত্তর গোলার্ধ, এবং দক্ষিণ অংশের যে ভাগটা, সেই ভাগটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এই যে এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। সুতরাং উত্তর দিকের যে ভাগটা, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত যে অংশটা, সেটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, এবং 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে রেখাটা, সেই রেখাটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, সেই অংশটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমরা আরো পরিষ্কারভাবে আবার বলছি আমি, যে বিষুব রেখার সাহায্যে পৃথিবীটাকে আমরা দুই ভাগে ভাগ করি, উত্তর এবং দক্ষিণে। উত্তর দিকে যে ভাগটি, সেই ভাগটাকে বলা হয় উত্তর গোলার্ধ, এবং দক্ষিণ দিকে যে ভাগটি, সেই ভাগটিকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এরপরে নিম্ন অক্ষাংশ। নিম্ন অক্ষাংশ বলা হয় 0 ডিগ্রির কাছাকাছি যে অক্ষাংশগুলো, অর্থাৎ বিষুবরেখার কাছাকাছি যে অক্ষাংশগুলো, সেগুলোকে বলা হয় নিম্ন অক্ষাংশ। আমরা সাধারণভাবে বলি যে 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশগুলো, সেগুলো হচ্ছে নিম্ন অক্ষাংশ। এছাড়া রয়েছে মধ্য অক্ষাংশ, এটা মাঝামাঝি অবস্থা, অর্থাৎ 30 ডিগ্রি থেকে, যে এখানে রয়েছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, যে এখান পর্যন্ত যে অংশটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত, এখানে যে অংশটা, এই অক্ষাংশগুলোকে বলা হয় মধ্য অক্ষাংশ। এবং সবশেষে উচ্চ অক্ষাংশ, সেটা হচ্ছে একবারে পোলের কাছাকাছি, অর্থাৎ মেরুর কাছাকাছি, দুই মেরুর কাছাকাছি যে অক্ষাংশগুলো, সেগুলো বলা হয় উচ্চ অক্ষাংশ। আমরা ম্যাথমেটিক্যালি আরো ক্লিয়ারলি বলতে পারি যে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত উত্তরে এবং দক্ষিণে বিস্তৃত যে অক্ষাংশগুলো, সেগুলোকে বলা হয় উচ্চ অক্ষাংশ। সুতরাং বিষুবরেখার কাছাকাছি অক্ষাংশগুলো হচ্ছে নিম্ন অক্ষাংশ, মেরুবিন্দুর কাছাকাছি অক্ষাংশগুলো হচ্ছে উচ্চ অক্ষাংশ, এবং এর মাঝামাঝি অক্ষাংশগুলো হচ্ছে নিম্ন অক্ষাংশ। আমরা এরপরে পৃথিবীটাকে এভাবে দেখি, আগের যে রেখাগুলো আমরা দেখতে পেয়েছি, সেই রেখাগুলো কিন্তু পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত। আর এখানে যে রেখাগুলো আমি অঙ্কন করার নিয়ে আসার চেষ্টা করেছি, সেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। দুটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, এবং এই রেখাগুলো প্যারালাল বা সমান্তরাল। বাট এখানে যে রেখাগুলো আছে, সেগুলো হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, এবং এই রেখাগুলো কিন্তু প্যারালাল নয়, সমান্তরাল নয়। এই রেখাগুলো
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রত্যেকটি রেখা পরস্পরের সাথে মিলিত হয়েছে। তো এই রেখাগুলোর নাম কি? এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আমরা একটু ভালোভাবে যদি বলি তাহলে বলতে হবে যে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে কল্পিত রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এই যে এটা হচ্ছে উত্তর মেরু, এই উত্তর মেরু থেকে এই রেখাগুলো একেবারে দক্ষিণ মেরু, এবং এটা কিন্তু পৃথিবীর কেন্দ্রভাগ দিয়ে নয়, এটা হলো পৃথিবীর পৃষ্ঠভাগ দিয়ে বিস্তৃত। সুতরাং পৃষ্ঠভাগ দিয়ে বিস্তৃত এই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। এখন এই যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে উত্তর থেকে এই দক্ষিণ থেকে বিস্তৃত, এবং এর আগে আমি আরেকটা রেখার কথা বলেছি, সেটা ছিল অক্ষরেখা। সেই অক্ষরেখাটা কিন্তু সেটা উত্তর থেকে দক্ষিণ থেকে বিস্তৃত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে বিস্তৃত, কিন্তু সেইটা হচ্ছে এই বিন্দু থেকে শুরু করে পৃথিবীর একবারে মধ্যভাগ দিয়ে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সেই রেখাটা দক্ষিণ মেরুতে চলে গেছে। কিন্তু দ্রাঘিমা রেখা সেগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্র ভেদ করে যায়নি, বরং সেগুলো পৃথিবীর পৃষ্ঠ দিয়ে এই রেখাগুলো পৃথিবীর আমরা যদি তাকাই তাহলে খেয়াল করবো যে সবগুলো রেখাগুলো পৃথিবীর পৃষ্ঠভাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণ থেকে বিস্তৃত। আচ্ছা, এদের মধ্যে যে রেখাটি এই মূল মধ্যরেখাগুলোর মধ্যে এই দ্রাঘিমা রেখা আরেকটা নাম হচ্ছে মধ্যরেখা। এই মধ্যরেখাগুলোর মধ্যে যে রেখাটি গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, গ্রিনিচ শহরটা হচ্ছে লন্ডনের উপকণ্ঠে একটি শহর, সেই শহরের উপর দিয়ে যে রেখাটি গেছে সেখানে একটা মানমন্দির রয়েছে আমরা জানি, সেই মানমন্দিরের নাম হচ্ছে গ্রিনিচ মানমন্দির, যেখান থেকে পৃথিবী এবং বিভিন্ন অক্ষ, গ্রহ, নক্ষত্র এগুলোর হিসাব নিকাশ করা হয় যে মানমন্দির থেকে, সেগুলোকে বলা হচ্ছে মানমন্দির। তো এই গ্রিনিচ শহরের উপর দিয়ে গ্রিনিচ শহরে এই মানমন্দিরটি অবস্থিত। তো এই মানমন্দিরের উপর দিয়ে যে মধ্যরেখাটি উত্তর এবং দক্ষিণ দিকে বিস্তৃত বা কল্পনা করা হয়েছে সেই রেখাটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে, অর্থাৎ মূল মধ্যরেখা থেকে এই দিকে যে মূল মধ্যরেখা থেকে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে যে রেখাগুলো বিস্তৃত, এই রেখাটা, অর্থাৎ মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 0 ডিগ্রি দ্রাঘিমার থেকে পূর্ব দিকে যে রেখাগুলো বিস্তৃত সেগুলোকে আমরা বলি পূর্ব দ্রাঘিমা, এবং মূল মধ্যরেখা থেকে এই দেখো পশ্চিম দিকে যে রেখাগুলো বিস্তৃত এই রেখাগুলোকে আমরা বলি পশ্চিম দ্রাঘিমা, পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিম দ্রাঘিমা। আরেকটি রেখা এখানে রয়েছে যেগুলো মধ্যরেখার সাথে জড়িত, সেটার নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা বরাবর যে রেখাটি বিস্তৃত সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাটা আমরা আলাদাভাবে অন্যদিন আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তবে এইটুকু এখন জেনে রাখবো যে আন্তর্জাতিক তারিখ রেখার অতিক্রম করলে পূর্বগামী জাহাজ যারা পশ্চিম দিকে যায় তারা তাদের সময় থেকে 1 দিন বা 24 ঘন্টা বিয়োগ করে, এবং যারা পশ্চিম থেকে পূর্ব দিকে যে জাহাজগুলো যায় তারা তাদের সময় থেকে 1 দিন বা 24 ঘন্টা যোগ করে। এখন যে দুটি বিষয় আমরা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ এবং লঙ্গিটিউড মানে হচ্ছে দ্রাঘিমা। তো অক্ষাংশ কাকে বলে? অক্ষাংশ হচ্ছে পৃথিবীর বিষুবরেখা থেকে, যে ইকুয়েটর বা বিষুবরেখা আমরা দেখতে পাচ্ছি, এই বিষুবরেখা থেকে উত্তরে বা দক্ষিণে, এইদিকে উত্তরে বা দক্ষিণে বিষুবরেখা থেকে, আমি আবারও বলছি, সরি এটা একটা ছড়ে গেল, আমি বলছি তাহলে বিষুবরেখা থেকে উত্তরে বা দক্ষিণ দিকে অনেকগুলো রেখা আমরা দেখতে পেয়েছিলাম আর কি, যেগুলোকে আমরা অক্ষরেখা বা সমক্ষরেখা বলেছি। তো এই বিষুবরেখা থেকে উত্তর দিকে বা দক্ষিণ দিকে যে রেখাগুলো বিস্তৃত এগুলো সবই হচ্ছে সমক্ষরেখা বা অক্ষরেখা। আমাকে কাজ করছে না, রাইট, এখন আবার ফিরে আসলাম। তো সুতরাং বিষুবরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়
বিষুবরেখা। আমরা সংজ্ঞাটা এভাবেই বলবো আর কি, যে বিষুবরেখা এইটা হলো বিষুবরেখা। এই বিষুবরেখা থেকে উত্তরে অথবা বিষুবরেখা থেকে দক্ষিণ দিকে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হবে অক্ষাংশ বা ল্যাটিটিউড। তাহলে অক্ষাংশগুলো পরিমাপ করা হয় কিভাবে? আমরা কৌণিক দূরত্ব বললাম, কৌণিক দূরত্বটা মানে অ্যাঙ্গুলার ডিসটেন্স। এটা কি হবে? অর্থাৎ আমরা সাধারণ যে লিনিয়ার ডিসটেন্স গুলো আছে সেগুলোকে আমরা মাপি মিটার দিয়ে, কিলোমিটার দিয়ে, কিন্তু এই যে অ্যাঙ্গুলার যে ডিসটেন্স গুলো আছে অর্থাৎ কৌণিক দূরত্ব, এই কৌণিক দূরত্বকে মাপা হয় ডিগ্রির সাহায্যে। কৌণিক দূরত্বকে মাপা হয় ডিগ্রির সাহায্যে। সুতরাং আমরা এই কৌণিক দূরত্ব কিভাবে তৈরি হয়? দেখো, আমরা যদি এখানে পৃথিবী একবারে কেন্দ্রভাগে চলে যাই, পৃথিবীর এই অংশটাকে বের করে নেওয়া হয়েছে, অর্থাৎ এই অংশটাকে পৃথিবী থেকে ধরা যাক খুলে নেওয়া হয়েছে। যদি খুলে নেওয়া হয় তাহলে এইটা হচ্ছে পৃথিবীর ঠিক কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর ঠিক কেন্দ্র। এখন এই পৃথিবীর কেন্দ্রের সাথে এবং বিষুবরেখার সাথে একটা রেখা টানা হলো, এবং সেই রেখার সাথে কেন্দ্র থেকে আরেকটি রেখা পৃথিবীর পৃষ্ঠ দিক দিয়ে অন্য একটা জায়গায় টানা হলো। এই যে এখান দিয়ে ধরা যাক টানা হলো, তাহলে এখানে যদি আমরা একটা রেখা টানি, বিষুবরেখার সাথে যদি একটা রেখা টানি, এই বিষুবরেখাটাকে আমরা ভূমি ধরলাম, বিষুবরেখার সাথে পৃথিবীর যে কেন্দ্র, এখান থেকে যে রেখাটা আছে সেই রেখাটা টানা হলো, সেটাকে আমরা ভূমি ধরলাম, এবং সেখান থেকে অর্থাৎ কেন্দ্র থেকে আরেকটি রেখা যদি আমরা এই ভূমির উপরে আরেকটি রেখা যদি আমরা পৃথিবীর পৃষ্ঠভাগ দিকে টেনে নিয়ে যাই, তাহলে মাঝখান দিয়ে একটা কোণের সৃষ্টি হয়। হ্যাঁ, এই যে একটা কোণের সৃষ্টি হচ্ছে, এই কোণটাকে, এই যে কোণের সৃষ্টি হলো, এই কোণটাই আসলে অক্ষাংশ। অর্থাৎ এবং এই যে কোণের মাধ্যমে একটা দূরত্ব সৃষ্টি হলো, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব সৃষ্টি হলো, কোণের মাধ্যমে যে দূরত্বটা সৃষ্টি হলো এটাকে আমরা বলছি কৌণিক দূরত্ব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিষুবরেখার সাথে এই রেখাটার কৌণিক দূরত্ব হচ্ছে 95 ডিগ্রি 37 মিনিট। সুতরাং 55 ডিগ্রি 37 মিনিট। তাহলে এখানকার অক্ষাংশ হচ্ছে 55 ডিগ্রি 37 মিনিট। অন্যদিকে আমরা যদি দ্রাঘিমার কথা বলি, তাহলে এই যে মূল মধ্যরেখা যেটা রয়েছে, এটাকে আমরা ধরেছি মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রের সাথে মূল মধ্যরেখাটা আরেকটি রেখা তৈরি করে। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রটাকে যদি আমরা একটা রেখা হিসেবে ধরি, এবং তার উপরে যদি আমরা আর একটা রেখা পৃথিবীর পৃষ্ঠভাগ অঙ্কন করি, তাহলে মাঝখান থেকে আমরা একটা কোণ দেখতে পাবো, এবং এর মাধ্যমে আর একটা কৌণিক দূরত্ব সৃষ্টি হয়। এই কৌণিক দূরত্ব হচ্ছে পূর্ব দিকে সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা বলবো যে এই যে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা থেকে পূর্বে অথবা পশ্চিম দিকে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হচ্ছে দ্রাঘিমা। ঠিক আগেইটা যেভাবে বলছিলাম যে বিষুবরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ, ঠিক তেমনি ভাবে মূল মধ্যরেখা থেকে পূর্বে অথবা পশ্চিমে কোন একটি স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দ্রাঘিমাটা অঙ্কন করা হয়েছে, এটা হচ্ছে মূল মধ্যরেখা থেকে বিষুবরেখার পর্যন্ত অঙ্কিত দূরত্ব, আর এটা হচ্ছে বিষুবরেখা থেকে পৃথিবীর পৃষ্ঠভাগে অন্য একটি জায়গার অঙ্কিত দূরত্ব। তাহলে এই দুটো জায়গার এই অঙ্কিত দূরত্ব দুটি বের করার মাধ্যমে আমরা মাঝখানে একটা কোণ দেখতে পাচ্ছি, এই কোণটাই হচ্ছে দ্রাঘিমা। হ্যাঁ, তো সুতরাং এই দ্রাঘিমাটার মান আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি 12 মিনিট 3 সেকেন্ড। এখান থেকে যাওয়ার আগে, এই সিলেক্টিং থেকে যাওয়ার আগে আরেকটি বিষয় আমরা বলবো যে আমরা ডিগ্রি বলতেছি কৌণিক দূরত্বকে, কোণ পরিমাপের কারণে আমরা এটাকে ডিগ্রি বলতেছি। তো সুতরাং কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, ঠিক একইভাবে অক্ষাংশ এবং দ্রাঘিমা পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। সেই ডিগ্রিটা একটা না, ধরা যাক যে এখান থেকে এই পর্যন্ত হয়তো 15 ডিগ্রি রয়েছে। এই 15 ডিগ্রির মধ্যে প্রত্যেকটা আমরা যদি ভাগ করি তাহলে 1 ডিগ্রি রয়েছে। সেই 1 ডিগ্রি মানে তো অনেক, প্রায় আমরা বিষুবরেখার উপরে ধরি 1 ডিগ্রি মানে প্রায় 111 কিলোমিটার। তাহলে এই 111 কিলোমিটার যদি এখান থেকে এই পর্যন্ত যদি 111 কিলোমিটার হয়, এই 111 কিলোমিটার মাঝখানে যদি আমরা কোনো বিন্দু না পাই বা কোনো একটা জায়গা চিহ্নিত করতে না পারি, তাহলে এই 111 কিলোমিটার জায়গাটি কিন্তু মাঝখানের জায়গাগুলো কিন্তু আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারবো না। সেজন্য এর মাঝখানের জায়গাগুলোকে আরো সূক্ষ্মভাবে চিহ্নিত করার জন্য প্রতি 1 ডিগ্রিকে, অর্থাৎ এই যে 111 কিলোমিটার, এই 111 কিলোমিটারকে আবার ভাগ করা হয়েছে 60 ভাগে। প্রত্যেক ভাগে বলা হচ্ছে 1 মিনিট, অর্থাৎ 60 মিনিটে হয় 1 ডিগ্রি। অনুরূপ ভাবে প্রতি মিনিটকে আবার 60 ভাগে ভাগ করা হয়, এবং এই যে 60 ভাগে ভাগ করা হয়, এটাকে প্রতি ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড।
সুতরাং আমরা বলতে পারি যে এই কৌণিক হিসাবে প্রতি 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট এবং 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। এবারে আমরা আর্থ মুভমেন্ট বা পৃথিবীর যে গতি সেই গতির দিকে যাব। পৃথিবী অন্যান্য যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলোর মতো কিন্তু আমাদের এই পৃথিবীটাও ঘূর্ণায়মান, পৃথিবীটা কিন্তু থেমে নাই, এই পৃথিবীটাও ঘুরছে। হ্যাঁ, তো আমাদের যে পৃথিবীটা ঘুরছে আমরা যদিও বুঝতে পারছি না, পৃথিবীর বরত্বের কারণে, মহাকাশের বরত্বের কারণে আমরা এটা বুঝতে পারছি না, এবং পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো ঘুরছে সেগুলোকে এত সেগুলো আমাদের প্রেক্ষিতে এত ধীরে ধীরে ঘুরছে যে আমরা এই জন্য ঘূর্ণনটাকে ঠিক অনুভব করতে পারছি না। আমরা যদি বাসে চড়ি তাহলে দেখা যায় যে বাসে যখন যাই 60 কিলোমিটার, 70 কিলোমিটার, 50 কিলোমিটার পার আওয়ার বেগে, তখন তার জানালা দিয়ে এর পৃথিবীর অন্যান্য অংশগুলোকে আমরা পিছন দিকে চলে যেতে দেখি, তখন আমাদের মনে হয় যে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু এরকম ভাবে পৃথিবীর চারদিকে যে গ্রহ নক্ষত্রগুলো আছে এটা এত জোরে আমরা চলতে দেখি না, ফলে আমাদের কাছে মনে হয় না যে আমরা ঘুরছি, কিন্তু আমরা এত জোরে ঘুরছি যেটা আমরা আসলে কল্পনা করতে পারি না। পৃথিবীর যে ঘূর্ণন, এই ঘূর্ণনটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। আমাদের পৃথিবীটা দুই ভাগে ঘুরছে, একটা হচ্ছে ডেইলি মোশন অর রোটেশন, আমরা এটাকেই বাংলা বলি আবর্তন গতি, এবং আরেকটা হচ্ছে রেভলিউশন, আমরা এটাকে বলি ঘূর্ণন গতি। এটা হচ্ছে রোটেশন বা আবর্তন। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রোটেশন হচ্ছে। রোটেশনটা কি? রোটেশন বা আবর্তনটা হচ্ছে যখন কিছু তার নিজের চারদিকে ঘোরে, যখন কোনো কিছু তার নিজের চারদিকে ভাবে ঘোরে তখন সেটাকে বলা হচ্ছে আবর্তন। আমরা এখানে যদি দেখি যে এটা হলো পৃথিবী, এবং যে অক্ষের কথা বললাম এটা হচ্ছে সে পৃথিবীর অক্ষ, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু, এবং কেন্দ্র ভেদ করে পৃথিবীর ভিতর দিক দিয়ে যে রেখাটা চলে গেছে সেটা হচ্ছে পৃথিবীর অ্যাক্সিস বা অক্ষ। সুতরাং এই অক্ষের চারদিকে দেখো, এই অক্ষের চারদিকে আমরা যদি দেখি, এই অক্ষের চারদিকে পৃথিবী বো বো করে ঘুরছে। এই যে চারদিকে নিজের চারদিকে বো বো করে যে ঘূর্ণন গতিটা, এটাকে কিন্তু বলা হচ্ছে রোটেশন বা পৃথিবীর আবর্তন গতি। আমরা যদি উদাহরণ নেই বিভিন্ন জায়গা থেকে, তাহলে দেখতে পাই যে যেমন লাটিম, সাইক্লোন বা টর্নেডো, এগুলো আমরা নিজের চারদিকে, একটা কেন্দ্রের চারদিকে এরা বো বো করে ঘুরে যাবে, নিজের চারদিকে নিজেই ঘুরে যাবে। লাটিমকে দেখতে পাই যে নিজের চারদিকে ঘুরে, এটাকে এই ঘূর্ণনটাকে বলা হচ্ছে রোটেশন বা আবর্তন গতি। সো আমরা বলতে পারি এভাবে যে রোটেশন ইজ দ্য স্পিনিং অফ দ্য আর্থ অন ইটস এক্সিস। এর যে অক্ষ আছে, অক্ষের চারদিকে যে ঘূর্ণনটা সেটাকে স্পিন করে, সেটাকে আমরা বলতেছি রোটেশন বা আবর্তন। আমরা এটা আহ্নিক গতি, এটাকে আবার আমরা আহ্নিক গতি বলি আর কি। রোটেশনকে আমরা আবর্তন বা আহ্নিক গতি বলি। সুতরাং যে গতিতে পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ অক্ষরেখা বা মেরুরেখার উপরে লাটিমের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে তাকে বলা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। সুতরাং আমরা এই যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছি, আমরা আহ্নিক গতি বলবো সেইটাকে যেটা সূর্যকে সামনে রেখে পৃথিবীর নিজ অক্ষের চারদিকে নিজের চারদিকে নিজেই ঘুরে, সেটাকে আমরা বলবো আহ্নিক গতি। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে মেরুরেখার উপরে এই লাটিমের মতন নিজের চারদিকে ঘুরে, এবং এই যে ঘূর্ণনটা সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আর কি। হ্যাঁ, আমরা সবকিছু দেখতে পাই যে, আমরা দেখতে পাই যে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, আমরা দেখতে পাই চাঁদ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে পশ্চিম দিকে যায়, অর্থাৎ পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, আবার সূর্য তাই পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। এখান থেকে আমরা বুঝতে পারি আসলে যে সূর্য চাঁদ এগুলো তো ঘুরছেই, কিন্তু সূর্যের গতির সাথে আমাদের গতিটা আমরা সেভাবে অনুভব করতে পারবো না, সূর্যের গতিটাকে আমরা দেখতে পারবো না। সেজন্য আসলে এটা সূর্য ঘুরছে না, পৃথিবীটাই ঘুরছে। পৃথিবী নিজের চারদিকে ঘুরছে বলেই আমাদের কাছে মনে হয় যে সূর্যটা ঘুরছে আর কি। মূলত পৃথিবীটা নিজের চারদিকে সূর্যকে সামনে রেখে নিজের চারদিকে বো বো করে ঘুরছে। আগের যে রেখাটা আমরা এখানে যেভাবে দেখেছি আর কি, যে এটা হলো আহ্নিক গতি। আমরা সামনে আরো দেখাচ্ছি। তো এটাকে বলো আহ্নিক গতি। তো অন্য যে শব্দটা, অন্য শব্দের অর্থ হচ্ছে দিন। আমরা যেভাবে বলি পূর্বাহ্ন মানে হচ্ছে দিনের পূর্বভাগ, মধ্যাহ্ন মানে দিনের মধ্যভাগ, অপরাহ্ন মানে হচ্ছে দিনের শেষ ভাগ। ঠিক একইভাবে অন্য মানে হচ্ছে দিন, এবং এই অন্যের কারণে, অর্থাৎ যে গতির কারণে অন্যের সৃষ্টি হয়, অর্থাৎ দিনের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে আহ্নিক গতি। তো এই যে গতি, আহ্নিক গতি,
এই আহ্নিক গতিতে আমরা দেখলাম যে নিজের চারদিকে একবার আবর্তন করে নিজের চারদিকে একবার ঘুরে আসে। পৃথিবী নিজের চারদিকে একবার আবর্তন করতে বা ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা বা একদিন। এটা হচ্ছে মোটামুটি হিসাব। আমরা যদি এটাকে আরো সূক্ষ্মভাবে হিসাব করতে চাই তাহলে এটা হচ্ছে মূলত 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অর্থাৎ পৃথিবী একবার তার নিজের চারদিকে ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয়। এই যে গতি আমরা যদি দেখি, এই গতিতে যদি পৃথিবী ঘোরে তাহলে পৃথিবী প্রতি মিনিটে প্রায় 26.83 কিলোমিটার প্রতি মিনিটে বা ঘন্টায় প্রায় 1610 কিলোমিটার বেগে ঘুরছে। আমরা কি এটা অনুভব করতে পারছি? আমরা কিন্তু এটাকে অনুভব করতে পারছি না। বিষুবরেখার উপরে, এটা অবশ্যই বিষুবরেখার উপরে এই ঘূর্ণনটা, এবং এটা যদি আমরা মাইলে প্রকাশ করি তাহলে এটা কিন্তু প্রায় 1038 মাইল প্রতি ঘন্টায়। আমরা যত মেরুর দিকে যাব তত এই গতিটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। হ্যাঁ, বিষুবরেখার কাছাকাছি এই গতিটা সবচেয়ে বেশি, এবং বিষুবরেখা থেকে যত আমরা উত্তরে অথবা দক্ষিণ দিকে আমরা যত যাব তত কিন্তু এই গতিটা ধীরে ধীরে কমতে থাকবে। এবং যখন আমরা মেরু বিন্দুর কাছে চলে যাব, উত্তর মেরু হোক বা দক্ষিণ মেরু হোক, যখন আমরা একেবারে বিন্দুর কাছে, মেরু বিন্দুর কাছে চলে যাব তখন এই গতির পরিমাণটা হচ্ছে প্রায় শূন্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই আহ্নিক গতিটা 1610 কিলোমিটার প্রতি ঘন্টা যেটা বললাম সেটা হচ্ছে বিষুবরেখার উপরে। হ্যাঁ, এটা যতই আমরা উত্তরে বা দক্ষিণ দিকে যাব বিষুবরেখা থেকে তত কিন্তু এই গতিটা কমতে থাকবে এবং মেরুবিন্দুর কাছে এই গতিটা প্রায় শূন্য। তো আহ্নিক গতি যে হয় এর প্রমাণগুলো কি কি? আমরা এই প্রমাণ আমরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্র এগুলো দেখি। হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা দেখি যে তারা নিজেরা কিন্তু নিজের চারদিকে ঘুরছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে পৃথিবীও যেহেতু একটা জ্যোতিষ্ক অন্যান্য জ্যোতিষ্কগুলোর মতো, সুতরাং পৃথিবী তার নিজের চারদিকে ঘুরছে। আমরা সূর্যের সাহায্যে এটা প্রমাণ পেতে পারি। আমরা সূর্যকে দেখি পশ্চিম থেকে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। অর্থাৎ আমাদের কাছে মনে হয় যে সূর্যটা পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে পৃথিবীর প্রদক্ষিণ করছে। কিন্তু আসলে তো সূর্য অনেক বড়, পৃথিবীর চাইতে কয়েক লক্ষ গুণ বড়। সুতরাং সূর্যের পৃথিবীর চারদিকে ঘোরার প্রশ্ন অতীত। তার মানে হচ্ছে আসলে সূর্যটা ঘুরছে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। কিন্তু আমরা যেটাকে দেখতে পাই এটা হচ্ছে পৃথিবী নিজের ঘোরার কারণে এটা আমাদের কাছে মনে হয় যে সূর্যটা ঘুরছে। মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা এটা বুঝতে পারি, কারণ মহাকর্ষ সূত্রে নিউটন যে সূত্র দিয়ে গেছে, বিজ্ঞানী নিউটন, সেখান থেকে আমরা জানি যে পৃথিবীর বড় বড় জ্যোতিষ্কগুলো মহাবিশ্বের বড় বড় জ্যোতিষ্কগুলোর চারদিকে ছোট ছোট জ্যোতিষ্কগুলো ঘূর্ণায়মান। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে না, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। সেটা অন্য একটা গতি, কিন্তু পৃথিবী যে নিজের চারদিকে ঘুরতেছে সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। এই যে আহ্নিক গতির কারণে পৃথিবীটা কিন্তু পুরোপুরি গোলাকার হতে পারেনি। পৃথিবীটা একটা অভিগত গোলক হয়েছে। অভিগত গোলক কেন বলতেছি আমরা এটাকে? পৃথিবীর যে নিরক্ষরেখার কাছাকাছি, পৃথিবীর মাঝামাঝির দিকে, পৃথিবীর সামান্য বাইরের দিকে স্থিত বা বাইরের দিকে একটু বেশি বের হয়ে আসে। আর উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে এটা হচ্ছে কিছুটা চাপা। আমরা কমলা লেবুটাকে যেভাবে দেখি, যে কমলা লেবু অথবা আপেলকে যেভাবে দেখি যে উত্তর এবং দক্ষিণ দিকে চাপা এবং মাঝখানে একটু বাইরের দিকে স্থিত, বের হয়ে থাকার মতো, ঠিক সেইভাবেই পৃথিবীটাও এইভাবে অভিগত গোলক হয়ে আছে। অর্থাৎ পৃথিবীটা নিজের চারদিকে ঘুরতে বিষুবরেখার চারদিকে যেহেতু সবচেয়ে বেশি ঘুরে, সেজন্য বিষুবরেখার চারদিকে পৃথিবীটা বাইরের দিকে বের হওয়ার যে প্রবণতাটা আমরা এখানে লক্ষ্য করি, যার কারণে এটা বাইরের দিকে বের হওয়ার প্রবণতার কারণে এটা কিন্তু বাইরের দিকে, বিষুবরেখার কাছে এটা বাইরের দিকে একটু বর্ধিত হয়েছে। অন্যদিকে মেরুর কাছাকাছি, দুই মেরুর কাছাকাছি যেহেতু গতিটা আহ্নিক গতি অনেক কম, সেই কারণে সেটা বরং চেপে গেছে, ওটা বাইরের দিকে বর্ধিত হতে পারেনি। আমরা ভারী বস্তু যদি ফেলি তাহলে আমরা দেখতে পারবো, আমরা অনেক উপর থেকে যদি একটা বস্তু ফেলি তাহলে আমরা দেখবো সেই বস্তুটা কিন্তু ঠিক ওই সোজাসুজি নিচের দিকে পড়ে না, বরং আমরা অনেক উপর থেকে যদি একটা ভারী বস্তু নিচের দিকে ফেলি, এবং সেটা অবশ্যই বায়ু শূন্য স্থানে ফেলতে হবে, তাহলে দেখা যাবে সেই বস্তুটা পৃথিবী পৃষ্ঠে পড়েছে কিছুটা হলেও পূর্ব পার্শ্বে, সামান্য হলেও পূর্ব পার্শ্বে পড়ে আর। তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবী বস্তুটা নিজের জায়গায় পড়ে নাই, পৃথিবীটা সামান্য পশ্চিম দিকে ঘুরে গেছে, চলে গেছে বলেই বস্তুটা বায়ুশূন্য মাধ্যমে ঠিক নিচে পড়ে নাই, বরং কিছুটা পূর্ব দিকে পড়েছে আর কি। অর্থাৎ এই সময় পৃথিবীটা সামান্য পশ্চিম দিকে সরে গেছে।
এই যে এখানে আমরা হিসাবটাও জানি যে বায়ু যদি স্থির থাকে তাহলে প্রায় ৭৬.২ মিটার উপর থেকে কোনো পাথর আমরা যদি ফেলি অবশ্যই বায়ু শূন্য মাধ্যমে, তাহলে সেটা 0.84 সেন্টিমিটার পূর্ব দিকে সরে যায়। আবার মহাকাশে যারা গেছে তাদের প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে আমরা আজকে খুব পরিষ্কার ভাবে জানতে পারি যে পৃথিবীটা নিজের অক্ষের চারদিকে ঘুরছে। হ্যাঁ, আমরা আমাদের যে চাঁদ অথবা বাইরের যে সমস্ত মহাকাশ যান গেছে তাদের কাছ থেকে যে ছবিগুলো তারা পাঠিয়েছেন আমাদের কাছে, সেখানে আমরা সবগুলোতে দেখি যে পৃথিবীটা কিন্তু নিজের চারদিকে বনবন করে ঘুরছে। তাহলে ফলাফল গুলো কি কি? আমরা এখানে অনেকগুলো ফলাফল দেখি, পরে এগুলো আলোচনা করবো। একটা হচ্ছে দিবারাত্রি সম্পর্কিত হয়, একটা হচ্ছে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের বিক্ষেপ হয়, একটা হচ্ছে সময় গণনা করা যায়, একটা হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টি হয়, একটা হচ্ছে সৌরতাপের বন্টন হয়, একটা হচ্ছে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়, চিরায়ত দিন বা চিরায়ত রাতের প্রভাব মুক্ত থাকে, স্ফীতকায় নিরক্ষীয় এলাকা, যেটা একটু আগে বললাম যে নিরক্ষীয় এলাকাটা কিছুটা বাইরের দিকে কিঞ্চিত স্ফীত। হ্যাঁ, এবং এটা দিবারাত্রি সংঘটিত মানে রাত দিন হয়। এই আহ্নিক গতির কারণে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত এটা সোজা উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত না হয়ে বরং এই একটু বেঁকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। দেখাচ্ছে একটু পরে। আমাদের সময় গণনা সহজ হয়, কারণ ঠিক সূর্যের যেটা আমরা দেখি, সূর্যের পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় পৃথিবীর আহ্নিক গতির কারণে, সেটা আমরা দেখি। তো সেখানে আমরা সময় গণনা করি এইভাবে যে সূর্যটা যখন ঠিক আমাদের মাথার উপর ওঠে তখন হচ্ছে দুপুর 12টা, এবং এই দুপুর 12টা থেকে আমরা দিনের অন্যান্য সময় গণনা করতে পারি। জোয়ার ভাটার সৃষ্টি হয় এই আহ্নিক গতির কারণে, মূলত চাঁদের কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়। তারপরেও এখানে আহ্নিক গতির কিছুটা প্রভাব রয়েছে। সৌরতাপের বন্টন আমরা দেখবো একটু পরে, যে সৌরতাপের বন্টনের মধ্যে কিছুটা পার্থক্য হয়। আবহাওয়া নিয়ন্ত্রিত হয়। চিরায়ত দিন বা চিরায়ত রাত, অর্থাৎ চিরদিন একেবারে মানে কি বলে এটাকে ফর এভার দিন অথবা ফর এভার রাত, এটা থেকে আমরা মুক্ত হতে পেরেছি। হ্যাঁ, চিরায়ত দিন অথবা চিরায়ত রাত আমরা দেখতে পাই না। আর একটা হচ্ছে স্ফীতকায় নিরক্ষীয় এলাকা, সেটা আমরা এগুলো কিভাবে আমরা দেখবো যে দিন রাতটা কিভাবে হয়। আমরা যদি দেখি যে সূর্যটা হচ্ছে আমাদের এই যে আমাদের গ্রহের সামনের দিকে অবস্থা সূর্যটা, সুতরাং এটা হলো সূর্য। এই সূর্যের সামনের পৃথিবীটা তার চারদিকে ঘুরছে, ফলে সূর্যের পৃথিবী ঘুরতে ঘুরতে যে দিকটা সূর্যের সামনের দিকে আসে সেই দিকটাকে আমরা বলি দিন, আর যে দিকটা সূর্যের উল্টা দিকে বিপরীত দিকে চলে যায় সেখানে অন্ধকার হয়ে যায়, ছায়া চলে, মানে পৃথিবীর ছায়া পড়ে যায় সেদিকে, ফলে সেখানে আর কিছু দেখা যায় না, সেই জায়গাটাকে বলি আমরা রাত। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির কারণে আহ্নিক গতি হতে হতে পৃথিবী ঘুরতে ঘুরতে নিজের চারদিকে ঘুরতে ঘুরতে যে অংশটা সূর্যের সামনের দিকে আসে সেই অংশটা সূর্যের আলো পায়, ফলে আমরা সেটাকে বলি দিন। এবং যে অংশটা পৃথিবীর উল্টা দিকে চলে যায়, সূর্যের উল্টা দিকে চলে যায়, সেটা আলো পায় না বলে সেটাকে আমরা বলি তখন রাত। আর একটা রেখা এখানে আছে যে পৃথিবী এবং সূর্যের মাঝখানে যে রেখা, মানে ছায়া এবং আলোর মাঝখানে যে রেখাটা, সেটাকে আমরা দুটো জায়গা ভাগ করি। এটা একটা হলে আমরা একটা হলে প্রভাত এবং একটা গোধূলি। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে এখান থেকে এই দিক দিয়ে এদিক দিয়ে গিয়ে আবার উল্টা পাশ দিয়ে যদি এটা রেখাটা চলে আসে তাহলে একটা পুরোটা বৃত্ত তৈরি হয়ে যায়। এই ছায়াটা যেখান থেকে শুরু হচ্ছে, ছায়াটা দিয়ে একটা বৃত্ত হয়, এটার নাম হচ্ছে ছায়াবৃত্ত। এটাকে বলা হচ্ছে ছায়াবৃত্ত। এই ছায়াবৃত্তটা যখন সূর্য উদয় হওয়ার সময় যখন আমরা দেখি তখন সেটা হচ্ছে প্রভাত বলি আমরা, অর্থাৎ দিন এবং রাতের মাঝামাঝি অবস্থা। এবং যখন এটা সূর্য ডোবার সময় হয় তখন আমরা সেটাকে বলি গোধূলি। হ্যাঁ, প্রভাত এবং গোধূলি। আবার আমি একটু আগে যেটা বললাম যে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের বিক্ষেপ হয়, বিক্ষেপটা কিভাবে হয় আমরা যদি একটু দেখি, খেয়াল করে, যেটা হলো বিষুব রেখা। হ্যাঁ, এখানে একটা নিম্নচাপ রয়েছে, এখানে একটা উচ্চচাপ রয়েছে। এই উচ্চচাপ থেকে একটা বায়ু বিষুব রেখার দিকে আসে, আবার একটা বায়ু উপর দিকে অর্থাৎ যে মেরুবৃত্তের দিকে চলে যায়। তো আমরা যদি দেখি এই বায়ুটা যখন মেরুবৃত্তের দিকে যায় অথবা যখন বিষুবরেখার থেকে যায় এখান থেকে, তখন আমরা দেখি যে এটা সোজা যাওয়ার কথা, চাপ মানে নিম্নচাপ থেকে এই উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। যাওয়ার সময় কিন্তু এই বাতাসটা সোজা যাওয়ার কথা, এদিকে এখান থেকে এখানে সোজা যাওয়ার কথা, অথবা এখান থেকে এখানে সোজা আসার কথা, কিন্তু সেটা না এসে বরং এই বাতাসটা একটু বেঁকে এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে একটু বেঁকে চলে যাচ্ছে। আমরা এটাকে বলি যে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এর কারণ হচ্ছে এই আহ্নিক গতি। আহ্নিক গতির কারণে এটা হয়। এবং ভূগোলবিদ ফেরেল যেহেতু এই সূত্রটা দিয়েছেন, সেজন্য এই সূত্রটাকে বলা হচ্ছে ফেরেলের সূত্র। তাহলে ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহ অথবা সমুদ্র স্রোত
উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, ঘড়ির কাঁটার দিকে বেঁকে যায় অর্থাৎ ক্লকওয়াইজ, এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এটা বেঁকে যায়। আমরা যে জোয়ার ভাটার কথা বলছিলাম, ঠিক এইভাবে জোয়ার ভাটা হয় আমাদের পৃথিবীতে যখন ঘোরে, আবার পৃথিবীর চারদিকে চাঁদও ঘোরে আর কি। চাঁদ ঘুরতে ঘুরতে চাঁদের আবর্তনের কারণে, পৃথিবীর চারদিকে আবর্তনের কারণে এই মূলত জোয়ার ভাটাটা সৃষ্টি হয়। কিন্তু সেটার সাথে সাথে আবার সূর্যের একটা আকর্ষণ আছে, সেটাও জোয়ার সৃষ্টির জন্য কিছুটা হলো দায়ী। হ্যাঁ, পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্যের সামনের দিকে আসে, তখন পৃথিবীর ওই অংশটাতে পানি কিছুটা স্ফীত হতেই হয়। হ্যাঁ, সেটাও আমাদের যে জোয়ার ভাটাগুলো হয় এটা মাইল্ড জোয়ার সেখানে দেখা যায়, যদিও পূর্ণাঙ্গ জোয়ার হয় না। কিন্তু চাঁদ যেখানে থাকে টাইড হয়, সেখানে হাই টাইড হয়, যার কারণে আমরা দেখতে পাই এখানে ফুলে গেছে পানিটা। এইভাবে সাধারণত জোয়ার ভাটা সৃষ্টি হয়। আবার সৌরতাপের বন্টনের সময় কিন্তু আমরা দেখি যে সূর্য যখন কোন জায়গায় একবারে খাড়া ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিরণ দেয়, তখন সেখানে সৌরতাপটা অনেক বেশি হয়, কম জায়গার উপরে পড়ে, সেখানে সৌরতাপ বেশি হয়। কিন্তু যখন সূর্যটা কি বলে বাঁকা, অর্থাৎ বাঁকা ভাবে পতিত হয়, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, যদি বাঁকা ভাবে পতিত হয়, তখন এখানে বেশি জায়গা জুড়ে সূর্যের তাপটা পতিত হয়, ফলে ঠান্ডা হয়ে যায়। এই জায়গাটা তখন ঠান্ডা, এই জায়গাটা শীতল হয়ে যায় এই জায়গার তুলনায়। সুতরাং সৌর তাপের একটা বিস্তারে আমরা দেখি আর কি, যে সৌর তাপটা কিছুটা হলেও দিকে ঘুরে যাচ্ছে। দুঃখিত, সৌর তাপটা কোথাও আবার কোথাও বক্রভাবে পড়ে, ফলে তাপের কম বেশি হতে পারে, তাপের কম বেশি হয়। তাপের যখন কম বেশি হয় তখন আবার আমরা দেখি যে সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে পৃথিবীর আবর্তনের কারণে, তখন কিন্তু সূর্যটা আমাদের উপরে খাড়া ভাবে কিরণ দেয়। আবার যখন আমাদের মাথার উপর পশ্চিম অথবা পূর্ব দিকে যখন সরে যায়, তখন সেই সূর্যটা আমাদের উপরে তীর্যক ভাবে কিরণ দেয়। যখন আমরা কিন্তু সূর্যটা তীর্যক ভাবে কিরণ দেওয়ার কম পাই। সুতরাং এখানে আমরা দেখি যে সূর্যটা কখনো বেশি তাপ দেয়, আবার কখনো কম তাপ দেয়। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি চিরায়ত দিন বা চিরায়ত রাতের প্রভাব মুক্ত, অর্থাৎ যদি আমাদের ঘুরতো তাহলে পরে কিন্তু এই যে দিনের যে অংশ আমরা দেখতে পাচ্ছি এটা এখানেই দাঁড়িয়ে থাকতো, রাতের যে অংশ আমরা দেখতে পাচ্ছি এটা এখানে দাঁড়িয়ে থাকতো। ফলে এই দিন যে অংশগুলোতে হয় সে অংশ না, আবার রাত যে অংশ হয় তারা আবার কোনোদিন দিন দেখতে পেত। হ্যাঁ, তো এই সমস্যাগুলো হতো আর কি। আমরা আর্নি গতিটা মোটামুটি শেষ করলাম। এবার হচ্ছে আর্থ রেভলিউশন। আমরা সরাসরি ইংরেজি লেটারতে স্কিপ করে অন্যদিকে চলে যাওয়া। ঠিক আছে, রেভলিউশন হচ্ছে যখন চারদিকে ঘুরে তখন তাকে বলা হচ্ছে রেভলিউশন। হ্যাঁ, এই পৃথিবীটা প্রায় 940 মিলিয়ন কিলোমিটার পথ, অর্থাৎ প্রায় 584 মিলিয়ন মাইল পথ পরিভ্রমণ করে সূর্যের চারদিকে। অর্থাৎ পৃথিবীর যে কক্ষপথ আছে, সেই কক্ষপথে পৃথিবী সূর্যের চারদিকে 940 মিলিয়ন বা 94 কোটি কিলোমিটার পথ বা প্রায় 58.4 কোটি মাইল পথ পরিভ্রমণ করে। এই পথটা সে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডের, এটাতে প্রায় 8766 ঘন্টা এখানে হয়। এর ফলে যে স্পিডটা হয় সেই স্পিডটা একেবারে সাংঘাতিক একটা স্পিড এখানে তৈরি হয়। প্রতি ঘন্টায় 1,06,260 কিলোমিটার প্রতি ঘন্টায় এই স্পিডটা তৈরি হয়। এবং আমরা যদি দেখি যে প্রতি সেকেন্ড সেখানে আর নেই, সেখানে প্রতি সেকেন্ডে প্রায় 18 মাইল দূরে সরে গেছে,
সুতরাং এটা এই গতির এত বেশি, রেভলিউশনের গতিটা। তো সুতরাং হোয়াট ইজ রেভলিউশন? রেভলিউশনটা কি জিনিস? হ্যাঁ, রেভলিউশনকে আমরা বার্ষিক গতি বলি। মহাকর্ষ সূত্র অনুসারে গ্রহগুলো সূর্যের আকর্ষণের কারণে এর চারদিকে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এটা হলো সূর্য, সূর্যের চারদিকে ঘুরছে। সুতরাং এভাবে একটা উপবৃত্তাকার, এই যে একবার উপবৃত্তাকার পথে ঘুরছে, বছরে একবার এটা এই ঘূর্ণনটা সম্পন্ন হয়। এই ঘূর্ণনটাকে বলা হচ্ছে বার্ষিক গতি বা রেভলিউশন। এক বছরে সংঘটিত হয়, সেজন্য এই পরিক্রমণ কালকে বলা হয় সৌর বছর। তো বার্ষিক গতির কিছু প্রমাণ আছে, আমরা বিভিন্ন ভাবে বার্ষিক গতির প্রমাণ পাই। আমরা সূর্যের চারদিকে ঘুরছে, এখানে পৃথিবী থেকে আমরা দূরবীনের মাধ্যমে দেখতে পাই, সুতরাং আমরা বুঝতে পারি যে পৃথিবীও ঘুরছে। অন্যান্য গ্রহের যে অন্যান্য নক্ষত্রগুলো যেগুলো আছে, সেগুলো যে আপাত গতি দেখেও আমরা এটা বুঝতে পারি আর কি। আপাত গতি বলতে পৃথিবীর তুলনায় যে তারা সরে যাচ্ছে আর কি, এটা দেখেও আমরা বুঝতে পারি যে আমাদের পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে। আবার সূর্যের যে আপাত গতি আছে, অর্থাৎ থেকে আমরা যে সূর্যের আপাত গতিটা দেখতে পাই, সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, এটা দেখেও আমরা বুঝতে পারি যে পৃথিবীটা ঘুরছে বলেই কিন্তু দিবারাত্রির পরিবর্তনটা সংঘটিত হয়। তো বার্ষিক গতির ফলাফল কি? বার্ষিক গতির কারণে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয় এবং আরেকটা হচ্ছে ঋতুর পরিবর্তন হয়। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি অর্থাৎ দিবারাত্রি কম বেশি হয়, অথবা এবং সেই সাথে ঋতু পরিবর্তন হয়। এই দুটো ফলাফল হয় বার্ষিক গতির কারণে। হ্যাঁ, তো দিবারাত্রির হ্রাস বৃদ্ধি কিভাবে হয় আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখবো যে এই পৃথিবীটা তার যে অক্ষরেখা, তার যে অক্ষ অ্যাক্সিস, এই অক্ষের উপরে 23.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে আছে। আবার তার যে কক্ষপথ, এই কক্ষপথের সাথে তার অ্যাক্সিসটা অর্থাৎ এই অক্ষরেখাটা প্রায় 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। এই হেলে থাকার কারণেই এই ঘটনাগুলো ঘটে। হ্যাঁ, আমরা যদি দেখি যে সেপ্টেম্বর মাসে 23 সেপ্টেম্বর থেকে যদি আমরা যাত্রা শুরু করি, তাহলে পরে আমরা দেখি যে এই দিন 23 সেপ্টেম্বর তারিখে সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এই দিন সারা পৃথিবীতে, অর্থাৎ একেবারে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা পৃথিবীতে দিন রাত সমান হয়। সারা পৃথিবীতে এই দিন 12 ঘন্টার দিন, 12 ঘন্টা রাত হয়। হ্যাঁ, এই জন্যই সেপ্টেম্বর মাসের 23 তারিখ এটাকে বলা হয় কি বলে অটার্নাল ইকুইনক্স বা বাসন্তী বিষুব বলি আমরা এটাকে। এরপরে 23 সেপ্টেম্বর পর সূর্যটা তার কক্ষপথের দিকে ধীরে ধীরে তার কক্ষপথের সূর্যের চারদিকে আবার এগোতে থাকে। হ্যাঁ, এগোতে আমরা দেখি যে 22 ডিসেম্বর তারিখে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো এই দিন কিন্তু সূর্যের যে উত্তর মেরু, এই যে উত্তর মেরুটা আমরা যদি ভালো করে দেখি, উত্তর মেরুটা সূর্য থেকে অনেক দূরে সরে গেছে, কিন্তু সূর্যের এই যে দক্ষিণ মেরুটা সূর্যের কাছ থেকে কাছাকাছি চলে এসেছে। উত্তর মেরুটা সূর্য থেকে দূরে সরে গেছে আর দক্ষিণ মেরুটা সূর্যের কাছাকাছি চলে এসেছে। এর ফলে যেটা হয়েছে যে এই পৃথিবীর উত্তর গোলার্ধ, এই অংশটা উত্তর গোলার্ধ, তখন এখানে দিনের আকৃতিটা অনেক বড় হয় এবং রাত ধীরে ধীরে ছোট হয়ে যায় এবং এই দিন বড় হতে থাকে। অর্থাৎ যত 23 সেপ্টেম্বরের পর থেকে যত সূর্যের কক্ষপথে পৃথিবীরা সূর্যের কক্ষপথে ধরে এগোতে থাকে, ততই কিন্তু দিনের পরিমাণটা বাড়তে থাকে এবং রাতের পরিমাণ ছোট হতে থাকে। উত্তর গোলার্ধের কথা বলছি। উত্তর গোলার্ধে এই যে 22 ডিসেম্বর তারিখে এমন একটা দিন চলে হয়, এই দিন মকর ক্রান্তির উপরে অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। ফলে সেই দিন উত্তর গোলার্ধে তখন দিন বড় হয় এবং রাত ছোট হয়। একইভাবে দক্ষিণ গোলার্ধে দিন ছোট হয়ে যায় এবং রাত বড় হয়ে যায়। এই দিন অর্থাৎ 22 ডিসেম্বর তারিখে এই দিন কিন্তু উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড়, অন্যদিকে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট। এইভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীটা তার কক্ষপথে আবার এগোতে থাকে এবং 21 মার্চ তারিখে এটা এমন একটা জায়গায় চলে আসে, পৃথিবীটা সূর্যের এমন একটা জায়গায় চলে আসে সূর্যের সাপেক্ষে, যে তখন এই সূর্য থেকে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুটোই কিন্তু সমান দূরত্বে থাকে।
এবং যে 23শে সেপ্টেম্বর যে অবস্থাটা তৈরি হয়েছিল ঠিক সেই অবস্থা এখন তৈরি হয়ে, ফলে এই দিনও পৃথিবীর সারা পৃথিবীতে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা পৃথিবীতে দিন রাত সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন হয় এবং 12 ঘন্টা রাত হয়। আবার এই একইভাবে যদি যখন পৃথিবীটা 21শে মার্চের পরে আবার সামনের দিকে এগোতে থাকে তার কক্ষপথ ধরে, তাহলে আমরা দেখতে পাই যে এটা তখন ধীরে ধীরে এর উত্তর মেরুটা কাছাকাছি চলে আসে, সূর্যের কাছাকাছি চলে আসে থাকে, এবং দক্ষিণ মেরুটা আমরা দেখি, দেখো দক্ষিণ মেরু সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। এখানে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখবো যে উত্তর মেরুটা সূর্যের কাছাকাছি চলে এসেছে। এখানে যেমন সূর্য থেকে অনেক দূরে চলে এই জায়গাতে, অর্থাৎ ডিসেম্বরের 22 তারিখে, আমরা জুন মাসের 22 তারিখে আমরা দেখি যে এটা ধীরে ধীরে কিন্তু সূর্যের কাছাকাছি চলে আসছে। ফলে উত্তর মেরুতে বা উত্তর গোলার্ধে এই সময় দিনের পরিমাণটা অনেক বাড়ে এবং রাত ছোট হতে থাকে। অন্যদিকে দক্ষিণ মেরুতে বা দক্ষিণ গোলার্ধে এই সময় রাতের পরিমাণ বাড়তে থাকে এবং দিন ছোট হতে থাকে। 22শে জুন তারিখে এসে এই দিন উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বড় হয়, দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়। আর দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা আমরা দেখতে পাই, দিন সবচেয়ে ছোট হয় এবং রাত সবচেয়ে বড় হয়। ঠিক এইভাবেই পৃথিবীটা আবার অনবরত সূর্যের চারদিকে চলতে থাকে এবং দিন রাতের যে হ্রাস বৃদ্ধিটা এটা চলতেই থাকে। হ্যাঁ, আমরা একটু আগের জায়গায় আচ্ছা এখানে আমরা আসি যে আমরা এখানে যদি আমরা দেখি যে যেখানে আমরা দিন রাতে পরিবর্তন আমরা তো দেখলাম, কিন্তু আমরা দেখি যেখানে আবার ঋতুর পরিবর্তন হয়। এই অবস্থানে এসে অথবা যেখান থেকে শেষ করলাম সেখানে যদি আমরা ধরি, অর্থাৎ এই যে 21শে ছিল 21শে জুন বা 22শে জুন তারিখে, 21শে জুন তারিখে সূর্যটা এমন একটা অবস্থানে থাকে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, অর্থাৎ উত্তর মেরু সূর্যের সবচেয়ে কাছে থাকে, দক্ষিণ মেরু সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। এই অবস্থা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এইখানে একটু আগে বললাম যে 21শে জুন তারিখে দিন সবচেয়ে বড় হয়, 21শে জুন বা 22শে জুনের এই সময়টাতে দিন সবচেয়ে বড় উত্তর গোলার্ধে, এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়, রাত সবচেয়ে বড় হয়। তো এটা এই সময় যেটা হয়, সূর্যটা উত্তর 23.5 ডিগ্রি যে উত্তর অক্ষাংশ, অর্থাৎ যে আমরা কর্কট ক্রান্তি যেটাকে বলি, এই কর্কট ক্রান্তির উপরে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এই যে এটা কর্কট ক্রান্তি, এই কর্কট ক্রান্তির উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, কিন্তু ফলে সূর্যের উত্তর গোলার্ধটা তখন গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। গ্রীষ্মকালের পরে সূর্যটা আবার ধীরে ধীরে তার কক্ষপথে চলতে থাকে, এবং এই যে উত্তর গোলার্ধে বা উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয় 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের উপরে, এটাকে আমরা বলি সূর্যের উত্তর অয়নান্ত। এখানে সূর্য সর্বাধিক দূরত্বে উত্তর দিকে সবচেয়ে বেশি দূরে চলে আসে, এরপরে আর সূর্য এদিকে আসে না, সূর্য তখন উল্টো দিকে চলতে থাকে আর কি। এটা হলো সূর্যের উত্তর অয়নান্ত, অয়নের শেষ প্রান্ত আর কি। ঠিক একইভাবে সূর্যটা তখন পৃথিবীটা তখন সূর্যের চারদিকে আবার ঘুরতে থাকে তার কক্ষপথে, এবং ঘুরতে ঘুরতে সেপ্টেম্বর মাসের এই দিনে চলে আসে, অর্থাৎ 23শে সেপ্টেম্বর সাধারণত হয়। 23শে সেপ্টেম্বর তারিখে সূর্যটা নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, একটু আগে যেটা বললাম। ফলে সূর্যের সমানভাবে সারা পৃথিবীতে সূর্যতাপ ছড়িয়ে পড়ে, এবং এই সময় কিন্তু এখানে শারদ বিষুব বলি আমরা এটাকে, বা অটার্নাল ইকুইনক্স বলি আমরা এটাকে। তো অটার্নাল ইকুইনক্সের সময় সারা পৃথিবীতে আমরা এই সময় আমাদের উত্তর গোলার্ধে আমরা শরৎকাল দেখি এবং দক্ষিণ গোলার্ধে আমরা বসন্তকাল দেখি, যেটা আমরা জুন মাসে দেখছিলাম যে এই সময় জুন মাসে যেটা আমরা দেখছিলাম যে আমাদের উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে এই সময় শীতকাল। ঠিক সেভাবে আমরা 23শে সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসে এই সময় এসে এর 1.5 মাস আগে এবং 1.5 মাস পরে আমরা সময়টাকে অ্যাড করে নেই আর কি। 1.5 মাস আগে এবং 1.5 মাস পরে, জুনেও তাই, এর 1.5 মাস আগে এবং 1.5 মাস পরে এই সময়টাকে আমরা অ্যাড করে নেই। এই সময়টাকে এখানে হচ্ছে গ্রীষ্মকাল, এইখানে হচ্ছে দক্ষিণ গোলার্ধে এসে এই সময়টা হচ্ছে এখানে হলো শরৎকাল উত্তর গোলার্ধে, এবং দক্ষিণ গোলার্ধে এখানে হচ্ছে বসন্তকাল। এইভাবে ঘুরতে ঘুরতে যখন আমরা ডিসেম্বর মাসে যাই, 23শে ডিসেম্বর তারিখে এসে আমরা দেখি যে সূর্য তখন কিন্তু মকর ক্রান্তির উপরে লম্বভাবে কিরণ দেয়। যখন মকর ক্রান্তির উপরে লম্বভাবে কিরণ দেয় সেটাকে বলা হচ্ছে সূর্যের দক্ষিণ অয়নান্ত, দক্ষিণ থেকে এটা সূর্যের শেষ সীমা, সেজন্য এটাকে বলা হচ্ছে সূর্যের দক্ষিণ অয়নান্ত। এই দিন বা এই সময়ের 1.5 মাস আগে এবং 1.5 মাস পরে
উত্তর গোলার্ধে তখন শীতকাল বলা হয় এবং দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল সংঘটিত হয়। এরপর আবার ঘুরতে ঘুরতে সামনের দিকে অগ্রসর হয় তার কক্ষপথে পৃথিবী, এবং ঘুরতে ঘুরতে মার্চ মাসের 21 তারিখে এসে আবার একইভাবে সূর্য পৃথিবীর নিরক্ষরেখার উপরে লম্বভাবে কেরণ দেয়, এবং সেই জন্য সূর্যের সারা পৃথিবীর সমানভাবে থাকে আর কি। তো এই সময় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের স্থানগুলো সূর্য থেকে সমান দূরত্বে থাকে। হ্যাঁ, এই কারণে এই সময় আমরা উত্তর গোলার্ধে বলি বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে বলি আমরা শরৎকাল। এইভাবে সামনের দিকে এগোতে হতে ঋতু পরিবর্তন হয়। আমরা দুটো জিনিসই দেখলাম, যে এখানে যেমন দেখলাম যে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হচ্ছে এই কি বলে বার্ষিক গতির কারণে, ঠিক তেমনি ভাবে আবার বার্ষিক গতির কারণে এখানে ঋতুর পরিবর্তন হচ্ছে। আর দুটো জিনিস বলে আমি আমার ক্লাস শেষ করবো, একটা হচ্ছে অনুসুর এবং একটা অপসুর। পৃথিবীটা সূর্যের যে কক্ষপথ আমরা দেখি, এই কক্ষপথটা কিন্তু গোল না, এটা হচ্ছে একটা উপবৃত্তিকার। এই উপবৃত্তিকার কক্ষপথে ঘুরতে ঘুরতে কোনো সময় সূর্যটা এদিকে এগিয়ে আসে, আবার কোনো সময় সূর্যটা এদিকে এগিয়ে আসে। তো আমরা 3 জানুয়ারি যে তারিখটা সময় দেখি, সেই তারিখে কিন্তু সূর্য পৃথিবী থেকে সবচেয়ে কাছে থাকে। হ্যাঁ, প্রায় 147.1 মিলিয়ন কিলোমিটার অথবা 91.4 মিলিয়ন মাইল। এই সময়টাকে 3 জানুয়ারিকে এই জন্য আমরা বলি অনুসুর সময়। এবং 4 জুলাই যে সময়টা, এটা হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি থাকে, প্রায় 152.1 মিলিয়ন কিলোমিটার অথবা 94.5 মিলিয়ন মাইল। এই সময়টাকে বলা হয় অ্যাপেহেলিয়ন বা অপসুর। অনুসুরকে বলা হয় পেরিহেলিয়ন এবং অপসুরকে ইংরেজিতে বলা হয় অ্যাপেহেলিয়ন। এটা হচ্ছে পৃথিবীর, এটার সাথে অবশ্য বার্ষিক গতির মানে যে ঋতু পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, এটা বার্ষিক গতির কারণেই এটা হয়, কিন্তু অনুসুর এবং অপসুর অবস্থা তৈরি হয় আর কি। সুতরাং আজকে হচ্ছে মোটামুটি এর মধ্যে দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করছি। আশা করছি আগামী যে ক্লাসটি হবে সেই দিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সবার সুন্দর জীবন কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।